ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। রংপুরে 2 সন্তান সহ বাবা মা খুনে জড়িত 2 জন গ্রেফতার। বিচার দাবিতে বিক্ষোভ। ডিসেম্বরের মধ্যে 5,000 চিকিৎসক নিয়োগ। প্রতি জেলায় স্থাপন হবে 7টি করে ডায়ালাইসিস শয্যা। নওগাঁ সদর হাসপাতালে অসঙ্গতি, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ। 6 মাসে অফিস করেছেন মাত্র 33 দিন। স্বামীর প্রভাব খাটিয়ে করেন বদলি, পদায়ন ও হয়রানি। নানা অনিয়মের অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরের স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। শুল্ক ফাঁকি দিয়ে আনা হয় 31 ভরি স্বর্ণালংকার। বাজার মূল্য প্রায় 75 লাখ টাকা। কক্সবাজারে মালামাল সহ 2 চোরা কারবারি কোস্টগার্ডের জালে। এবং ধলেশ্বরী নদী তীরে অবৈধ দখলের মহোৎসব। মুন্সিগঞ্জে অভিযানে 32টি স্থাপনা গুড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় রংপুরে প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। 2 সন্তান সহ বাবা মা খুনের ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতারের পর জানা যায় চাঞ্চল্যকর সব তথ্য। বিচারের দাবিতে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। অবসরপ্রাপ্ত প্রিয় শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে শিক্ষক ও শিক্ষার্থীরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে রংপুর জেলা স্কুলের সামনে মানববন্ধন করা হয়। শুধু এই বিদ্যাপীঠের সহকর্মীরা নয়, প্রতিবাদে অংশ নেন কারমাইকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও। হত্যাটা হয়েছে, এটার আমাদের প্রতিবাদ চাই। আমরা প্রতিবাদ জানাচ্ছি এটার বিষয়ে। খুনি যেই হোক না কেন, আমরা দ্রুত বিচার চাই। চাঞ্চল্যকারী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেন রংপুর মেট্রো পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে নিজ ভবনের ছাদে ইয়াবা সেবনে বাধা দিলে উত্তেজিত হয়ে শিক্ষক গণপতি চক্রবর্তীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শব্দ পেয়ে গণপতি চক্রবর্তীর স্ত্রী ছাদে উঠতে গেলে সিঁড়ির মধ্যে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। মেয়ে প্রার্থী সিঁড়ির দিকে এগুতে থাকলে গলায় রশি পেঁচিয়ে ও শিশু প্রিয়ম তাদের চিনে ফেলায় তাকেও একই কৌশলে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এই যে 4টা খুন হয়েছে, 4টা খুন একের পর এক হয়েছে। ঘটনা ভিন্ন খাতে নিতে হত্যার পর মালামাল লুট করে বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে দেয় হত্যাকারীরা। একটা চুরিকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না। তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। এইসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হত্যার শিকার ওই শিক্ষক পরিবার ও অভিযুক্ত 2 তরুণ মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস একই এলাকা মাছুয়াপাড়ার বাসিন্দা। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। পরকীয়ার বলি হলেন গৃহবধূ। জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধ হত্যার পর আত্মগোপনের স্বামী। মাহারা হলো অবুঝ 2 সন্তান। এদিকে ঝিনাইদহে চাচাতো ভাইয়ের মারধরে মানসিক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ ও ফরিদপুর থেকে 2টি লাশ উদ্ধার করা হয়েছে। স্বামীর পরকীয়ার বলি এক গৃহবধূ, মাহারা হলো অবুঝ 2 শিশু। স্বজনদের আহাজারি। রোববার সকালে জামালপুরের শেখের ভিটা রেল ক্রসিং এলাকায় একটি কক্ষে 2 শিশু সন্তানকে আটকে রেখে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠে স্বামীর বিরুদ্ধে। পরে জানালা দিয়ে বাইরে থাকা লোকজনদের কাছে শিশুরা পানি চাইলে রুমের দরজা তালাবদ্ধ দেখে জরুরি সেবায় কল দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে শিশুদের ও গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী কাউসার আহমেদ পলাতক রয়েছে। রেলিং দিয়ে 2টা বাচ্চা কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। দেখেন তো বাচ্চা 2টা কি সমস্যা। বাচ্চা রেখে এইভাবে ওনার ওয়াইফের এইভাবে হত্যা করলো, কিন্তু আমরা এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঝিনাইদহের কোটচাঁদপুরের বাড়ির পাশের একটি দোকানে গিয়ে খাবার চান মানসিক প্রতিবন্ধী তবিবুর রহমান। এ সময় খাবার না পেয়ে দোকানদার হাসিনা বেগমকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান তিনি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই শাকিল তবিবুরকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শাকিল। কিশোরগঞ্জের ভৈরবে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি, এনজিওর ঋণের চাপ সইতে না পেরে খনুফা বেগম আত্মহত্যা করেন। এদিকে ফরিদপুরে সাদিপুর বাজারে পদ্মা নদীতে এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে, তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া ঝিনাইদহের মহেশপুরে কলেজ ছাত্র হাসানের মৃত্যুর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গত 13 আগস্ট প্রেমের ফাঁদে পড়ে সব হারিয়ে আত্মহত্যা করেন কলেজ ছাত্র হাসান। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
মোবাইল চুরির ঘটনা মীমাংসা করে দেয়াই কাল হলো সাকিবের। প্রতিশোধ নিতে পূর্বপরিচিত কয়েকজন তাকে ছুরিকাঘাতে হত্যা করে জানিয়েছে র্যাব। চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে প্রকাশ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৩ জন সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় গত ২০ আগস্ট রিকশায় করে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় সাকিবকে ছুরিকাঘাত করে পূর্ব পরিচিত কয়েকজন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে কিলিং মিশনে সরাসরি জড়িত ৩ জন সহ ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার সংবাদ সম্মেলনে বাহিনীটি জানায়, মোবাইল চুরির একটি ঘটনা মীমাংসা করে দেওয়ার প্রতিশোধ থেকেই সাকিবকে হত্যা করা হয়। সালিশি বিচারে স্থানীয় জনগণ যারা উপস্থিত ছিল তাদের প্রতি তাদের আক্রোশ ছিল এবং সেখান থেকে তারা উপস্থিত সবারই ক্ষতির একটা মনোভাব পোষণ করছিল। তবে পরবর্তী কাকে টার্গেট করবে এই বিষয়ে তারা এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি। গ্রেফতারকৃতরা এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে মাদক ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত বলে জানিয়েছে র্যাব। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসা এবং যেহেতু আপনারা দেখেছেন ফেসবুকে একটি পোস্ট ছিল যে ফার্স্ট ডান, সেহেতু সেকেন্ড ডানের সুযোগটা যাতে আসামিরা না পায় সেই ব্যবস্থা গ্রহণ করা। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় তৈরি চাইনিজ কুড়াল ও একটি সুইচ গিয়ার ছুরিসহ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি বছরে ৫,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া প্রতিটি জেলায় ৭টি শয্যা নিয়ে ডায়ালাইসিস ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সকালে নওগাঁ সদর হাসপাতালে পরিদর্শনে গিয়ে নানা অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। রোববার সকাল 10টায় কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সদর হাসপাতালের ওষুধ স্টোরের নথি খতিয়ে দেখেন তিনি। এছাড়াও হাসপাতাল ঘুরে দেখে কথা বলেন ভর্তি হওয়া রোগীদের সঙ্গে। এ সময় হাসপাতালের সেবা নিয়ে নানা অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এজন্য চলতি বছর ৫,০০০ চিকিৎসক নিয়োগ দিতে সব প্রস্তুতি শেষ করেছে। ১৭ বছর কোনো নতুন ডাক্তার নিয়োগ হয় নাই, যেই পরিমাণ আমাদের দরকার। এখন আমরা ৫,০০০ ডাক্তার নিতে যাচ্ছি, সকল ফর্মালিটি শেষ হয়ে গেছে। ২৫০০ নার্স নিতে যাচ্ছি নতুন, ২৫০০ ফার্মাসিস্ট নিতে যাচ্ছি। ওভার অ্যান্ড এভাব আরও ২৫০০ নার্স অলরেডি ইন্টারভিউ চলছে পিএসসিতে আরও ডাক্তারদের ইন্টারভিউ চলছে। আমরা আশা করি আগামী ১ বছরের ভিতরে উইল হ্যাভ এ ভেরি গুড বাঞ্চ অফ ডক্টরস। সরকার প্রতিটি জেলায় ৬০টি শয্যা নিয়ে ডায়ালাইসিস ইউনিট করবে। এতে আগামীতে রোগীদের আর রাজধানী অথবা দূরে যেতে হবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রত্যেকটা জেলা সদর, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা ৫০ শয্যা করে ডায়ালাইসিস প্রতিস্থাপন করতে যাচ্ছি, যাতে করে টার্সিয়ারি লেভেলে এখান থেকে ঢাকায় রোগীদের না যেতে হয়। আর জেলা হাসপাতালের জন্য 10টা, তার মানে মোট ডিস্ট্রিক্ট লেভেলে ৬০টা ডায়ালাইসিস মেশিন পাচ্ছে। ৬০টা ডায়ালাইসিস মেশিন ডেলি যদি ৩ রাউন্ড করে ১৮০টা রোগীকে ডায়ালাইসিস করতে পারবে আল্লাহর রহমতে। এটা আর ৩ মাসও লাগবে না ইনশাআল্লাহ, আমাদের মেশিন টেন্ডার হয়ে গেছে। নওগাঁ সদর হাসপাতাল নিয়ে গত ১২ আগস্ট সময় সংবাদ একটি প্রতিবেদন প্রচার করে। এর পরপরই স্বাস্থ্যমন্ত্রীর এই সফর। সময় সংবাদ, নওগাঁ। সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ক্ষমতার অপব্যবহার, বদলি, পদায়নে অনিয়ম এবং হয়রানির অভিযোগ উঠেছে উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান ও তার স্ত্রী ডাক্তার সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে। স্বামীর পদের প্রভাব বিস্তার করে অধীনস্থদের সঙ্গে অপেশাদার আচরণ করেন স্ত্রী। অভিযোগ আমলে নিয়ে এরই মধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে উপবণিকের রিপোর্ট। স্বামী সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রশাসনিক প্রধান উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান আর স্ত্রী সদর উপজেলার মেডিকেল অফিসার ডক্টর সুবর্ণা রায় তুলি। সম্প্রতি স্বামীর পদের প্রভাব বিস্তার করে অধীনস্থদের সঙ্গে অপেশাদার আচরণ ও স্বেচ্ছাচারীর অভিযোগ ওঠে। তদন্ত শুরু হলে স্ত্রীকে প্রথমে বদলি করা হয় পার্শ্ববর্তী সুনামগঞ্জের জগন্নাথপুরে।
প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ, বদলি পদায়নে অনিয়ম, কর্মচারীদের শোকজ ও হয়রানি এবং কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ ওঠে ডক্টর সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে। অনুসন্ধানে উঠে আসে নিয়মিত অফিস না করা এবং দায়িত্ব পালনে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুন পর্যন্ত 6 মাসে তিনি মাত্র 33 দিন অফিস করেছেন। এদিকে দফতরের অনেক সিদ্ধান্তেই স্বামীর পদের ক্ষমতা প্রয়োগ করার অভিযোগ কর্মকর্তা কর্মচারীদের। বিশেষ করে বদলি, পদায়ন ও অধীনস্থদের প্রায়ই শোকজ করার কারণে সহকর্মীদের কাছে শোকজতুলি নামে পরিচিত তিনি। টাকা 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 ছাড়া দুনিয়ার দাম নাই। ক্ষমতা থাকলে তো সবারই, হাজব্যান্ড ডিডি সবাই শোকজ করে ফেলে কথা। ইভেন মানে আমার এখনো মনে আছে যে আপনার ওইটাকে প্রিন্সিপাল জাহাঙ্গীর একটা ছেলে আছে, একদিন আমার ফোন করে বলে স্যার শোকজ টোকজ লেখা এখন থেকে আমার নাম দিয়ে দিচ্ছে, আমার দিয়ে শোকজ লেখা আমার নাম দিছে। এর আগে 2022 সালের নভেম্বরে ফেঞ্চুগঞ্জে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে কর্মচারীদের লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়। 2023 সালের জানুয়ারিতে তদন্তে বিভাগ পরিচালনায় অদক্ষতা, রোগীর সঙ্গে খারাপ আচরণ সহ বিভিন্ন অভিযোগের বিষয় তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তা। কিছু করলেই বেতন বন্ধ হয়ে যাবে, কিছু করলেই বদলি করে দিব এবং বদলি করে দিচ্ছেও অনেককে। দীর্ঘদিন ধরে ঘটে যাওয়া এসব অনিয়ম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে অভিযুক্ত মেডিকেল অফিসার ডক্টর সুবর্ণা রায় তুলিকে বদলি করা হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের জন্য 24 জন কর্মকর্তা কর্মচারীর তালিকা করে শুনানির জন্য উপস্থিতির নির্দেশ দেওয়া হয়। শুনানিতে নিজেদের পক্ষে কথা বলার জন্য অভিযুক্ত দম্পতি তালিকার বাইরে শতাধিক কর্মীকে আলাদা চিঠি ও অফিস নোটিশ ইস্যু করে। আমি স্যারকে বলছিলাম স্যার একটা ভুল করতেছেন, স্যার এটা ওই এক সময় স্যার দেখবেন যে আপনি কোনোটাই সামলাতে পারবেন না। তদন্তকারী কর্মকর্তা যে তালিকা দিয়েছেন ওনাদেরকে আমি ফোন দিছি, এটা নিশ্চিত, ঠিক আছে। আর এই যে আর্থিক পেনশনার যারা গেছে, ঠিক আছে, যারা পেনশনে গেছে এরা যে স্যার কি কখনো কোনো আর্থিকভাবে নিছেন কিনা আপনারা এই বিষয়টা বলবেন। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানালেও সব অভিযোগ মিথ্যা বলে দায়সারা জবাব অভিযুক্তদের। আমার বিষয় নিয়ে বা আমার অফিসের বিষয় নিয়ে যেহেতু একটা হয়েছে, তদন্ত হচ্ছে, তদন্ত চালানোর সময় আমি আসলে কথা বলবো এরকম তো জায়গা নেই যে মানে এত মিথ্যা এগুলা কিসের, মানে এগুলো তো দেখলাম মাত্র তদন্ত দিল, এখন কাগজপত্র গুছাইতে হচ্ছে, তার মানে আবার বদলি, তার মানে আমি নিজেই বুঝতেছি না আসলে কি। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে সময় লাগবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। আর সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের। ইনফরমেশন আছে যেহেতু একটু সময় লাগবে আর কি, তো আমরা চেষ্টা করবো, আমাদের তো সময় কম দেয়া, যত দ্রুত সম্ভব করা আর কি। আসলে অভিযোগটা কি কতটুকু এবং কি প্রমাণিত কতটুকু হয়েছে, সত্যতা কতটুকু পাওয়া গেছে, তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। বাংলার সময় আরো থাকছে। লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড। কুমিল্লায় গৃহবধূ খুনের দায়ে 3 জনের যাবজ্জীবন। রায় কার্যকরের দাবি পরিবারের। কক্সবাজারের শুল্ক ফাঁকি দিয়ে আনা 31 ভরি স্বর্ণালংকার সহ 2 চোরা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজার মূল্য 75 লাখ টাকা। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, সৌদি রিয়াল ও এটিএম কার্ড জব্দ করা হয়। কক্সবাজার বিমানবন্দরের পাশে ফিশারিঘাট এলাকা। সন্দেহজনক একটি মোটরসাইকেল থামার সংকেত দেয় কোস্টগার্ডের একটি বিশেষ অভিযানকারী দল। তবে সংকেত উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন 2 আরোহী। পরে ধাওয়া করে মোটরসাইকেল সহ 2 জনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি চালিয়ে পাওয়া যায় 31 ভরি স্বর্ণ অলংকার। কোস্টগার্ডের দাবি, শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব স্বর্ণ অলংকারের আনুমানিক মূল্য 75 লাখ টাকা। স্বর্ণ অলংকারের পাশাপাশি আটক ব্যক্তিদের কাছ থেকে 4টি মোবাইল ফোন, নগদ 5,742 টাকা, সৌদি আরবের 10 রিয়াল ও 3টি সৌদি এটিএম কার্ড জব্দ করা হয়। পূর্বেও তারা একাধিকবার এ ধরনের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত আটকের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল স্বর্ণের এই চালান। এর আগে একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন তারা। আমাদের যারা প্রবাসী যারা আছেন তাদেরকে বিভিন্ন প্রলুব্ধ দেখিয়ে তারা এই স্বর্ণের চোরাচালানটি শুল্ক ফাঁকি দিয়ে এরা নিয়ে আসে। আটক আজিম ও ফারুক সদর উপজেলার সফুলদন্ডি এলাকার বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী তীরের অবৈধ ৩২টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এতে খুশি স্থানীয়রা। তবে অভিযান চলাকালে স্থাপনা মালিকরা ক্ষুব্ধ হয়ে উঠলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। নদীর অংশে স্থাপনা এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। ধলেশ্বরী নদীর তীরের মুন্সিগঞ্জ লঞ্চঘাটের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা দখল করে প্রভাবশালী মহল বিভিন্ন স্থাপনা করে অবৈধ কারবার চালিয়ে যাচ্ছিল। রোববার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। এতে খুশি স্থানীয়রা। তবে স্থাপনা মালিকদের অভিযোগ, কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই হঠাৎ করে অভিযান চালানো হয়। এ সময় তারা ক্ষুব্ধ হয়ে উঠলে এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবেশটা লাতি দেওয়া উচিত না, তাকে উচিত ছিল যে আপনারা দোকান ভাঙচুর করে অনুমতি দেওয়ার আদেশ দেওয়া উচিত ছিল। দুইটা অসত অফিসারের ম্যাজিস্ট্রেট কথা মতো এই দণ্ডি ভাঙছে। বিআইডব্লিউটিএ জানায়, এর আগেও এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু আবারও স্থাপনা গড়ে ওঠে। আর স্থানীয় সংসদ সদস্য বলেন, অবৈধ স্থাপনার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে। ৩২টির মতো অবৈধ স্থাপনা আমরা এখানে উচ্ছেদ করতে পেরেছি। এই নদীর এখানে জায়গাটাতে পিলারের ভেতরে যে অবৈধ স্থাপনাগুলো ছিল মূলত অস্থায়ী, সেই ধরনের স্থাপনাগুলোকে আসলে আমরা আজকে উচ্ছেদ করেছি। প্রান্তিক জনগণ যেটাকে ভালো বলবে, তারেক রহমান যেখানে অ্যাপ্রিসিয়েট হবে, জাতীয়তাবাদী দল যেখানে প্রশংসিত হবে, ওই কাজটা আমরা ইনশাআল্লাহ করেছি এবং করব। টানা ৩ ঘন্টার অভিযানে ৩২ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১ একর জমি দখলমুক্ত করা হয়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আবারও আগ্রাসী রূপে ব্রহ্মপুত্র নদ। ময়মনসিংহের ৩ উপজেলায় বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ফেলা হচ্ছে জিও টিউব। শেখ মাহবুব আলমের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ৭০ পেরোনো আব্দুল মান্নান ও আমিনা খাতুন দম্পতি ব্রহ্মপুত্র নদ ৪ বার কেড়ে নিয়েছে তাদের বসতভিটা। ৩ ছেলের মধ্যে ২ ছেলে বালুরচরে বাড়ি গড়লেও মেঝো ছেলেকে নিয়ে ময়মনসিংহের গৌরীপুরের খোদাবক্সপুর গ্রামে বসত ভিটা গড়েছেন, কিন্তু তাও এখন ভাঙনের কবলে। এখন নির্বাক এই পরিবার। একটু কিছু আসিন গাঙ্গে ভরে বালু ভরে আছে, জমিন হেবা থাকলে তো বাড়ি লয়ে যাইতাম। বাড়ি বাংলো গড় করলাম, ৪ বার বাড়ি ভাঙছি, ৫ বার আর কত বাড়ি ভাঙলো। খোদাবক্সপুর গ্রামের প্রায় অর্ধেকই ইতিমধ্যে ব্রহ্মপুত্রের পেটে। স্থানীয় বাসিন্দাদের হিসাবে গত ২ বছরে গ্রামের প্রায় ১৫০ পরিবার ভিটেমাটি হারিয়েছে। ভাঙনের কবলে ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর ও সদরের চরদরি, কুষ্টিয়া, শ্রীকুলদি সহ নদ তীরবর্তী গ্রামগুলো। স্থায়ী বেড়ি বাঁধের দাবি দীর্ঘদিনের। সব নিচে গা জমিন যা আছে, এই গাঙ্গ ব্যাগটা জমিন আমার পড়ে আছে। ১,০০০ মানুষের বসবাস এই রাস্তা দিয়ে, মানুষ বাজারও যা, এই রাস্তা কয়েকবার আপনার বাইন্দা আনিয়ে আবার টাকা। জরুরি ভিত্তিতে কিছু জায়গায় জিও ব্যাগ ফেলা হলেও নদের স্রোত ও ভাঙন ঠেকাতে তা একেবারেই অপর্যাপ্ত বলছেন ভুক্তভোগীরা। তবে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কারিগরি কমিটি খুব রিসেন্ট এটা গঠন হয়েছে। তো এই কারিগরি কমিটির রিপোর্টের ভিত্তিতে, তাদের সুপারিশের ভিত্তিতে আমরা সেখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ করার জন্য ডিপিপি বানাবো। সেটা যদি যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করে, পরবর্তীতে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজের দিকে এগিয়ে যাব। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে সহায়তা দেওয়ার পাশাপাশি নদী ভাঙনের অন্যতম কারণ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযানও অব্যাহত রয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক। বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার সহ আমরা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটকে নিয়মিত অভিযান পরিচালিত করছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ৩ উপজেলার ২৭০ মিটার এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে জরুরি প্রতিরক্ষা হিসেবে ফেলা হচ্ছে জিও টিউব ও জিও ব্যাগ।
ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলার সময় আরো থাকছে। জামালপুরে পাটের বাম্পার ফলন, প্রতিমন বিক্রি হচ্ছে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা। লাভবান হচ্ছে কৃষক, লোকসানের মুখে মৌলভীবাজারের আউশ চাষিরা। দখল দূষণে অস্তিত্ব সংকটে মাধবপুরের সোনাই নদী। অবৈধ দখল আর ময়লা আবর্জনা ফেলায় প্রশস্ততা কমে নদীটি এখন পরিত্যক্ত। তবে নদী রক্ষায় উদ্যোগ নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। রাশেদ আহমদ খানের তথ্য ও আমিনুল ইসলাম আপনের ছবি নিয়ে রিপোর্ট। এক সময়ের খরস্রোত সোনাই নদী এখন ময়লা আবর্জনার ভাগার। মাটি ভরাট, আবর্জনা ফেলা এবং শিল্প কারখানার দূষণে অস্তিত্ব সংকটে এটি। নদী পাড়ে তৈরি হয়েছে বহুতল বাণিজ্যিক ভবন। অন্যদিকে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য নদীতে ফেলায় দূষিত হয়ে পড়ছে নদীর পানি। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে নদী পাড়ের বাসিন্দারা। বাজারে দোকান আছে, ময়লা আছে, সব কিছু এই জায়গায় আইয়া ফেলা। মানুষ আইতে পারে না, বন্ধের সুটে এরা দেখা যায় মানুষের মাথার উপরে ফেলাই দেয় ময়লাগুলা। এগুলা পরিষ্কার করা অতি জরুরি, নদীটারও খুব ক্ষতি হইতেছে। তবে কেউ যাতে নদীতে বর্জ্য ফেলতে না পারে এ ব্যাপারে তৎপরতা বাড়ানো হয়েছে বলে দাবি পৌর কর্তৃপক্ষের। পৌরসভার দায়িত্ব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শহরকে, ওই ময়লা ফেলে মানে শহরকে নোংরাযুক্ত করা দায়িত্ব পৌরসভার না। এগুলো কিছু ব্যক্তি করছে, এখন আর হবে না। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ে উৎপত্তি হওয়া ৫০ কিলোমিটার দীর্ঘ সোনাই নদীটি মেঘনা নদীতে মিলিত হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। লালমনিরহাটের আদিতমারিতে বহুল আলোচিত শিশু নন্দিনী রায় হত্যা মামলায় প্রধান আসামি বিধানচন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে 2 যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মাত্র 2 মাস 8 দিনের মাথায় বিচারিক প্রক্রিয়া শেষে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিলেন আদালত। রোববার দুপুরে লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এই রায় দেন। মামলা সূত্রে জানা যায়, গত 15 জুন আদিতমারির ফলিমারি গ্রামে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিক্ষার্থী নন্দিনী রায়। পরদিন একটি ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় মাটি চাপা দেয়া তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে গ্রেফতার হন বিধানচন্দ্র রায়। একটি তুচ্ছ ঘটনার জেরে প্রতিশোধ নিতে নন্দিনীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মাটি চাপা দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করে। দ্রুত তদন্ত শেষে দেয়া এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও নিহতের স্বজনেরা। ফাঁসির কার্যকর্তা যেন হয়। কুমিল্লার লাঙ্গলকোট ছপুয়া গ্রামের গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে 20,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল আলম এই রায় ঘোষণা করেন। ফরিদপুরে 17 বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে 2 যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। রাষ্ট্রপক্ষ এই রায় সন্তোষ প্রকাশ করছে এবং রাষ্ট্রপক্ষ মনে করে এই ধরনের রায়ের মধ্য দিয়ে সমাজে এই ধরনের ধর্ষণের ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। 3 মামলার রায়ে ভুক্তভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করলেও দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি এসব অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা। মেরুন আহমেদ, সময় সংবাদ। যশোরে একটি দেশীয় তৈরি 1 শুটার গান ও 2 রাউন্ড তাজা গুলি সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অভয়নগর চালিশিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে আলামিন শেখের কাছ থেকে একটি 1 শুটার গান ও 2 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। মৌলভীবাজারে অভিযান চালিয়ে 3 কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। শনিবার রাতে শ্রীমঙ্গল রেলওয়ে এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় অবৈধ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স জব্দ করা হয়। এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক 3 কোটি টাকা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। এসব অবৈধ ভারতীয় মালামাল আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে ধারণা বিজিবির।
সিলেটে প্রায় 2.5 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায় 22 ও 23 আগস্ট সিলেটের সীমান্তবর্তী 6টি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী, শাড়ি, জিরা, চা পাতা, মোবাইল ডিসপ্লে, কম্বল, চকলেট সহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য 2,25,00,000 টাকা। আটককৃত চোরাই পণ্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও জানায় বিজিবি। মেহেরপুরে ফোনে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার পর কৃষকের 1.5 বিঘা জমির প্রায় 700টি কলা গাছ কাটার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে। মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর কাঠডোবার মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মুসাদ আলী জানান, কয়েকদিন আগে ফোনে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয় তাকে। চাঁদা না দেওয়ায় শনিবার রাতে তার জমির প্রায় 700টি কলার কাঁদি সহ গাছ কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীর। চুয়াডাঙ্গায় 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 3 আরোহী। সকালে মোটরসাইকেল নিয়ে দামুরহুদা বাজারে যাচ্ছিলেন শাহিন আলী। এ সময় ব্রিজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শাহিন আলী। আহত হন 3 আরোহী। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার রাতেই তার স্ত্রী ও শ্বশুরকে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়। এদিকে ভোরে ব্যবসায়ী আহমেদ বাবুর মরদেহ নিজ গ্রামের বাড়ি সাভারের আমিন বাজারের বেগুনবাড়ি গ্রামে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। জানাজা শেষে তাকে দাফন করা হয়। একে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি আলিমুজ্জামান সাজুর মরদেহ শনিবার তার নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে দাফন করা হয়। আর রেপতি সরকারের মরদেহ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা নিমতলা শ্মশানে দাহ করা হয়। জামালপুরে পাটের বাম্পার ফলন হয়েছে। প্রতিমন বাজারে বিক্রি হচ্ছে 3600 থেকে 4000 টাকায়। কৃষকরা লাভবান হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মেঘের ফাঁকে রোদের ঝিলিকে বাতাসে দুলছে পাটের সবুজ পাতা। মাঠে মাঠে পাট কাটতে ব্যস্ত কৃষক। কেউ কাটা পাটের বোঝা মাথায় নিয়ে নদী বা খালের পাড় দিয়ে যাচ্ছেন জাগ দেওয়ার জন্য, আবার কেউ জাগ দেয়া পাট থেকে সোনালী আঁশ ছাড়িয়ে নিচ্ছেন। এবার জেলার জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ী উপজেলায় তুষা ও দেশি পাটের চাষ বেশি হয়েছে। তবে ভালো ফলন হলেও উৎপাদন খরচ বাড়ায় চিন্তিত কৃষকরা। বাজারের দাম 3800 থেকে 4000 টাকা আমরা পাইতেছি। তেলের দাম বেশি, আমরা কি করি, আবাদ করি, আমার সংসার চলবো। তবে পাট চাষে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। পূর্ববর্তী সময়ের যে সমস্যাগুলো ছিল সেগুলো এই বছর হয়নি, তো পরবর্তীতে পাটের আবাদ আরো বৃদ্ধি পাবে। এবছর জেলায় 23,010 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে 23,514 হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। সময় সংবাদ, জামালপুর। প্রাকৃতিক বিপর্যয়ের পরও মৌলভীবাজারে আউশ ধানের ভালো ফলন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত কৃষকেরা। তবে বাজারে দাম কম হওয়ায় চিন্তিত তারা। কৃষি বিভাগ বলছে, জমিতে পলি পড়ায় এবার আউশের ভালো ফলন হয়েছে। শাহ অলিদুর রহমান পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট। শরতের বাতাসে দোল খাচ্ছে সোনালী ধান, যা দেখে আনন্দে ভরে উঠেছে কৃষকের মন। উৎসবমুখর পরিবেশে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত তারা। চলতি বছর অতিবৃষ্টি ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে আউশ ধান চাষাবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন কৃষকরা। তবে জেলা জুড়ে ধানের বাম্পার ফলন হয়েছে, এতে খুশি কৃষক। স্থানীয় পর্যায়ে ধানের বাজার দর সরকার নির্ধারিত দামের চেয়ে কম থাকায় চিন্তিত তারা। বছরে আমি 50-60 হাজার টাকার ধান বেশি খাইয়া দেয়া। সরকারের একটা আহ্বান জানাইলাম যে ধানের দামটা বৃদ্ধি করালে আমরা কৃষকরা বাঁচাইবার লাগে। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া চাষের অনুকূলে থাকায় এবছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আউশ আবাদ হয়েছে। সারের সরবরাহ এবং অন্যান্য কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক থাকার কারণে এবছর আমাদের আউশ উৎপাদনটা ভালো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 38,530 হেক্টর জমিতে আউশ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সময় সংবাদ, মৌলভীবাজার।
নেত্রকোনার দুর্গাপুরের পাহাড়ি অঞ্চলের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন। দুপুরে বিদেশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির হলরুমে তাদের ক্রেস্ট তুলে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় চলতি বছরের পঞ্চম ও অষ্টম শ্রেণী ও সমমান পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 28 জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন ডেপুটি স্পিকার। সাম্প্রতিক বন্যায় হবিগঞ্জের লস্করপুরের ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। দুপুরে সেখানকার 1,500 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ তুলে দেন হবিগঞ্জ সদর 3 আসনের সংসদ আলহাজ জি.কে. গৌছ। তাদের জন্য আরব আমিরাত থেকে আর্থিক সহায়তা এসেছে বলে জানান আয়োজকরা। এ সময় সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রাশেদ মাইল আল জাবি সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। রংপুরের 2 সন্তান সহ বাবা মা খুনে জড়িত 2 জন গ্রেফতার। বিচার দাবিতে বিক্ষোভ। ডিসেম্বরের মধ্যেই 5,000 চিকিৎসক নিয়োগ। প্রতি জেলায় স্থাপন হবে 60টি করে ডায়ালাইসিস শয্যা। নওগাঁ সদর হাসপাতালে অসঙ্গতি, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ। ধলেশ্বরী নদী তীরে অবৈধ দখলের মহোৎসব। মুন্সিগঞ্জে অভিযানে 32টি স্থাপনা গুড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি। এই ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। দর্শক আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।